কেউ হয়, যে যেমন বয়সের হোক, যদি এরকম কেউ আমার পাশে আমাকে দাঁড়াইতে চায় বা আমাকে নিতে চায় আমি যাবো। এরকম তো এখন তো অনেক কেউ আমাকে একটু হেল্প করে বা আমার পাশে কেউ দাঁড়ায়, তাইলে আমি তাকে আপন করে নিই। এখন যদি কেউ দায়িত্ব নিত তাহলে তো ওই ভাইয়ের জন্য সারা জীবন নামাজ কালাম করে দোয়া করতাম। ঘর দুয়ার তো নাই, মামাদের বাসায় থাকি বারান্দায়। যদি আমার বাবা থাকতো তাহলে তারা তো নির্যাতন করতে পারতো। আসসালামু আলাইকুম দর্শক, শুরু হচ্ছে আজকের জীবনের গল্প। আমাদের সাথে আছে হাসিনা আপা। হাসিনা আপা কোথা থেকে এসেছেন এবং কোথা থেকে তার জীবনের গল্পটি শুরু করতে চান সেটি আমরা জানবো। হাসিনা আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। তো আপনার জীবনের গল্পটি কোথা থেকে শুরু করতে চান, আর প্রথমেই আপনার ঠিকানাটি বলবেন, বলে শুরু করবেন। ঠিকানা রংপুর ডিস্ট্রিক্ট, পীরগাছা থানা, মাছপাড়া গ্রাম। আচ্ছা, আপনার বাবার নাম? বাবার নাম আজিত। আচ্ছা, এই ঠিকানায় খুঁজলেও আপনাকে পাবে? হ্যাঁ, পাবে। তো আপনার জীবনের গল্পটি কোথা থেকে শুরু করতে চাচ্ছেন? জীবনে তো কষ্ট, ছোট থেকেই তো কষ্ট করতে করতে এই পর্যন্ত, কষ্টই শেষ হয় না। আচ্ছা, সেই ছোটবেলা থেকেই শুরু করুন তাহলে। কোথায় বড় হলেন, কিভাবে জীবন? বড় হয়েছি তো বাপ মার কাছেই, কিন্তু যখন বাবা চলে গেছে আমার মা অনেক কষ্ট করে মানুষ করছে। বাবা কোথায় চলে গেল? আর একটা বিয়ে করছে, করে সেই বউ নিয়ে চলে গেছে অন্য জায়গায়। এই অঞ্চলের মানুষগুলো কি এগুলোই বেশি করে? হ্যাঁ, এগুলাই বেশি করে এদিককার মানুষ। পরে চলে যাওয়ার পরে কোথায় বড় হলেন? আমার মায়ের কাছেই বড় হয়েছে। আমার মা অনেক কষ্ট করে আমাকে মানুষ করছে, বা আমিও নিজে যখন একটু বুঝজ্ঞান হয়েছে তখন একটু কষ্ট করছি আর নিজে কর্ম করে খাইছি একটু। আপনার বিয়ে হয়েছে তো? হ্যাঁ, বিয়ে হয়েছিল। স্বামী, সন্তান? একটা ছেলে আছে, মাদ্রাসায় পড়ে। স্বামী কোথায় থাকে? স্বামীর খবর জানি না, স্বামীর সাথে 5 বছর থেকে কোনো যোগাযোগ নাই। কেন যোগাযোগ নাই কেন? স্বামী ভালো ছিল না, এই কারণেই। কত বছর বয়সে আপনার বিয়ে হলো? আমার বিয়ে হয়েছিল 16 বছরে। বাল্য বিবাহের কারাল গ্রাস। এটাই, এখন কি করবো, বাবা মা দিয়েছে ছোট উভয় থাকতে। অপরাধী। আচ্ছা, বিয়ের পরে এই যে বড় হলেন আপনি বাবা মার কাছে, কত বছর বয়সে আপনার বাবা চলে গেল? আমার যখন 10-12 বছর বয়স তখন চলে গেছে। বিয়ের আগে না বিয়ের পরে চলে গেছে? বিয়ের আগেই চলে গেছে, বিয়ের পরে যায়নি। আচ্ছা, বিয়ে দিল কে আপনাকে? বিয়ে তো আমার মাই দিছে কষ্ট করে। আপনার মামা অথবা চাচা কেউ নাই? হ্যাঁ, ওরা সবাই মিলেই দিছে, কিন্তু পরে একটু যৌতুক আর কি দিতে পারে নাই, অল্প দিছে, আর কিছু টাকা বাকি ছিল ওটা দিতে পারে নাই দেখে একটু নির্যাতন হয়েছিল আমার উপর। হওয়ার পরে তখন আমার স্বামী এমনিতে আর কি অনেক পরক্রিয়া করতো অন্য জায়গায়। পরক্রিয়া করার পরে তখন আমি জানাজানি হওয়ার পরে তখন আমার বাচ্চাটা 17 বছর বয়সে বাচ্চা পেটে আসে। আসার পরে বাচ্চাটা বনষ্ট হওয়ার পর তখন আরও নির্যাতনটা বাড়ে গেছে আমার। বাড়ে যাওয়ার পরে আমি কী করবো, আমার মা তো আর যৌতুক টাকা দিতে পারে না। বাচ্চা বড় হওয়ার পর নির্যাতনটা কেন বেড়ে গেল আপনার? মানে যে যৌতুক দিতে পারিনি, আর এখন অন্য জগতে চলে গেছে, জগতে চলে গেছে। আচ্ছা, পরে তো এরকম আমার শ্বশুর জ্বালায়, শাশুড়িরা জ্বালায়, আর কত নির্যাতন সহ্য করব। তখন আমি স্বামীর সংসার থেকে পালাই চলে গেছি। কেন পালিয়ে গেলেন আপনি? আপনার এলাকায় কি কোনো না, মানে আমার জনপ্রতিনিধি ছিল না? ছিল তো বিচার কতবার করবে? বিচার যারা করেছে? ভালো হবে তারা তো একবারই ভালো হইতো, বারবার বিচার, একটা মানুষ কয়বার বিচার করে? অনেকবার ইয়া করছে। আর যার মাথায় কোনো ছায়া থাকে না, যদি আমার বাবা থাকতো তাহলে তারা তো নির্যাতন করতে পারতো না। পরে আমি চলে গেছি ঢাকা, বাচ্চাকে নিয়ে ঢাকা নিয়ে, যে ঢাকায় আমি ছিলাম 4-5 বছর ছিলাম ঢাকায়। থাকার পরে বাচ্চাটা মানুষ করার পর যখন বাচ্চাটা একটু মনে করেন 8-7 বছর বয়স হয়েছে তখন বাচ্চাকে মাদ্রাসায় দিছি। এখন বর্তমান বাচ্চা মাদ্রাসায় পড়ে। আর আমি কষ্ট মষ্ট করে আর কি মানুষের বাড়ি কাজকাম করে খাই, বাচ্চাটাকে খাওয়াই, বেতন দিতে পারি না ঠিক মতো, বাচ্চাকে ঠিক মতো খাওয়াইতে পারি না, অনেক আর কি সমস্যা। এই কারণেই এই ভিডিওর সামনে আসা। তারপরে তো ঢাকা থেকে এখনও চলে আসছি, ঢাকায় কাজকাম, বাসা ভাড়া, খাওয়া দাওয়া দিতে পারি না, অনেক সমস্যা। বাচ্চার লেখাপড়া খরচ বেশি ঢাকা শহরে। পরে আবার দেশের বাড়িতে চলে আসছি, এখন বর্তমান দেশের বাড়িতে আছি। ঘর দুয়ার তো নাই, মামাদের বাসায় থাকি বারান্দায়, ঘর তো করতে পারি নাই, বারান্দার মধ্যে থাকি, ওইখানেই আছি এখন বর্তমান। তাহলে ভবিষ্যৎ কি? ভবিষ্যতে চাচ্ছি যে বাচ্চাটাকে একটু ভালোভাবে মানুষ করতে চাচ্ছি, যেন বাচ্চাটাকে মানুষের মতো মানুষ করতে পারি। এটা আমার অনেক আশা যে বাচ্চাটাকে আমি হাফেজি পড়াবো, এটা আমার অনেক আশা। এখন যদি কেউ দায়িত্ব নিত তাহলে তো ওই ভাইয়ের জন্য সারা জীবন নামাজ কালাম করে দোয়া করতাম। বা একটা মানুষ তো হাফেজি মাদ্রাসায় একটা বাচ্চাকে পড়ালে তো অনেক সওয়াব, বা অনেক সওয়াবের কাজ হয়। এরকম কেউ দায়িত্ব নিত বাচ্চাটার, তাহলে আমি বাচ্চার দায়িত্ব তাকে দিয়ে দিতাম। আচ্ছা,
ধরেন মাদ্রাসায় সে টাকাটা দিয়ে দিল, হ্যাঁ। এরকম যদি হয় হুম হুম হুম। করবেন। আচ্ছা, এই যে বাচ্চার মামা বা হচ্ছে চাচা কেউ না, নাই? এরা কেউ খোঁজ খবর নেয় না। এরা কেউ খোঁজ খবর না, নেয় না? ওরা কেউ খোঁজ খবর নেয় না। তাহলে এখন কি আপনি একাই না মা আছে? মা আছে, মা এখন অসুস্থ, মাকে খাওয়াইতে হয় এখন আমার। উল্টা মাও মা? আমার কাছে আছে, কিন্তু মা একটু অসুস্থ আর কি। আচ্ছা আচ্ছা। আর মাটা নিয়ে আরো বেশি সমস্যায় পড়ে গেছি। এখন কি করতে চাচ্ছেন তাহলে? এখন আমি করছি যে যেই যেহেতু এখানে আসছি সব দর্শক ভাইদের সামনে, এখন যদি কেউ আমাকে একটু হেল্প করে বা আমার পাশে কেউ দাঁড়ায়, তাহলে আমি তাকে আপন করে নিব বা আমার বাচ্চার কেউ দায়িত্ব নেয়, এরকম চিন্তা ভাবনা আর কি আছে। আচ্ছা আচ্ছা। এখানে কিন্তু আরো অনেক কথা রয়ে যায়, সেটা হচ্ছে যে এই যে জীবন থেকে তো আসলে আপনি একদিনে বড় হয়ে যান নাই। না, তিলে তিলে বড় হয়েছে, অনেক কষ্টে কষ্টে বড় হয়েছে আর কি। তো আপনার আসলে ডিভোর্স হয়ে গেছে কত বছর? ডিপোজ হওয়ার হয়ে যাচ্ছে মনে হয় 4.5 বছরের মতো। তো এই 4.5 বছরের মধ্যে আসলে না। আপনার কেউ হাত ধরলো না? না, হাত ধরতে চাইছিল কিন্তু আমি ধরি নাই, বাচ্চাটা ছোট ছিল তো। এখন ওই বাচ্চা নিয়ে বিয়ে করে যদি আবার ওই বাচ্চাকে ভালোবাসা দিব না স্বামীর ভালোবাসা দিব, কারণ এক গাছের ছালকে আরেক গাছে লাগে। তাহলে এখন চিন্তা করছেন যে? এখন চিন্তা, এখন বাচ্চাটা একটু বড় হয়ে গেছে, মনে করেন এখন বাচ্চা নিয়ে অত আমার টেনশন নাই। এখন বাচ্চা যেহেতু মাদ্রাসায় আছে, বাচ্চা একটু লেখাপড়া খরচ চালাইলেই বাচ্চা এখানে থাকবে, খাবে, বড় হয়ে উঠবে। আর আমি মনে করেন এখন স্বামীর পাশে থাকতে পারবো, সমস্যা নাই। এখন আর কোনো বাধা নেই আর কি আমার জীবনে। ধরেন আপনার এটা হচ্ছে যে আল্লাহর হুকুম হইতে হবে। এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি মালিকের ভাগ্যে হুকুম থাকে। না হলে কিন্তু কিছুই হয় না। তা তো অবশ্যই। ধরেন মালিকের হুকুম হইলো না বা হইলো, মালিকের হুকুম না হলে তো হইলো হবে না। আচ্ছা হয়ে গেলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর না হলে আপনি কি করতে চান? তাহলে এই কষ্টের জীবনই থাকবে। তাহলে আমার বাচ্চাটাকে যদি কেউ একটু হেল্প করে, বাচ্চাটাকে একটু মানুষ করে উঠাবো, এই এছাড়া আর কোনো পরিকল্পনা এইসব আর করতে কি পারেন না? পরিকল্পনা করবো। অনেক পরিকল্পনা আছে, ব্যবসা বাণিজ্য করতে পারেন। এখন ওগুলা ব্যবসা বাণিজ্য করতে গেলেও তো অনেক পুঁজিপাট্টা লাগবে, টাকা পয়সা লাগবে, আমার কে দিবে? কিছু ভাবেন না? অন্য চিন্তা, এখন যদি কেউ আমার পাশে না দাঁড়ায়, যদি আমাকে কেউ একটু হেল্প করতো বা একটু ব্যবসা বাণিজ্য করতাম, বাচ্চাটাকে নিয়ে খাইতাম, বা একটা সেলাই মেশিন বা একটু কেউ একটু একটা ঘর নাই, আমার একটা ঘরটা কেউ সাহায্য করতো, বাচ্চাটাকে নিয়ে থাকতে পারতাম। আমার কিন্তু ঘর দরজা নাই, আমি মানুষের বারান্দায় পড়ে থাকি। কিছুই নাই? না। যদি এরকম কেউ একটু আমাকে হেল্প করতো, যে আমি যেহেতু আমার ঘর নাই থাকার মতো, মানুষের বারান্দায় থাকি, কখন কে মানুষ বাইর করে দেবে বারান্দা থেকে কোনো গ্যারান্টি নেই। এভাবে জীবন? হ্যাঁ, এইভাবেই আমার জীবন চলছে। যদি এরকম কেউ আমার পাশে আমাকে একটু হেল্প করতো, বাচ্চাটাকে নিয়ে একটা ঘর করে দিত, বাচ্চাটাকে নিয়ে থাকতাম, তার জন্য সারা জীবন দোয়া করতাম। আর যদি কেউ আমাকে একটু দাঁড়ানোর মতো একটু কেউ একটু কিছু করে দিত, বা কেউ একটু হেল্প করতো যে মেয়েটা দাঁড়াক, বাচ্চাটা নিয়ে খাক, এরকম একটা সেলাই মেশিন টেশিন যদি কেউ আমাকে নিয়ে দিত, যেহেতু আমি সেলাইয়ের কাজ জানি, যদি কেউ নিয়ে দিত তাহলে আমি সেলাইয়ের কাজ করতাম বা বাচ্চাটাকে নিয়ে খাইতাম, থাকতাম। একটা সেলাই মেশিন কিনে দিলে আপনি জীবন অতিবাহিত করতে পারবেন? এখন যাক যেভাবে চলতো, মানে এখন যেমন যে পরিস্থিতির মধ্যে আছি, যেন কাজ একদিন হলে হয় না, আবার খাইতে পারি না, বাচ্চাকে দিতে পারি না, খরচপাতি চালাইতে পারি না বাচ্চার, বাচ্চার চাহিদা পূরণ করতে পারি না, এরকম তো এখন তো অনেক কষ্ট। একটা সেলাই মেশিন দিলে আমি একটু কাজ কাম করলে তো 10 টাকা ইনকাম করতে পারবো। এটাই চাচ্ছি দর্শক ভাইয়ের সামনে, দর্শক ভাইয়ের কাছে, এখন যদি কারো ভালো লাগে তাহলে আমার পাশে যদি একটু কেউ হেল্প করে বা দাঁড়ায়, তাহলে তার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো, সারা জীবন তার জন্য দোয়া করব। আপা, যে কথাগুলো আপনি বললেন অনেকভাবে পেঁচায়া খুচায়া ঘুরায়া পেঁচায়া, এই কথাটাই আপা দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বা দর্শক ভাইদের উদ্দেশ্যে, প্রবাসী ভাইদের উদ্দেশ্যে স্বল্প পরিসরে একদম 1 মিনিটের মধ্যে একটু বলেন তো, কি চাচ্ছেন আপনি আপনার জীবনে? আমি প্রবাসী ভাইদের উদ্দেশ্য নিয়ে বলতেছি, বা যে ভাইরা আছে তাদের উদ্দেশ্য নিয়ে বলতেছি, মা বোনদের উদ্দেশ্য নিয়ে বলতেছি, আমার পাশে যদি কেউ একটু দাঁড়ায়, আমাকে একটু হেল্প করে, তাহলে হয়তো আমি একটা ঘর উঠাতে পারবো, বাচ্চাটা নিয়ে থাকতে পারবো, বা একটা সেলাই মেশিন যদি আমাকে কেউ কিনে দেয়, আমি সেলাই কাজ করে বাচ্চাটাকে নিয়ে খাইতে পারবো। আর এমনও অনেক প্রবাসী ভাইরা বা অনেক ভাইরা আছে, কারো বউ নাই বা বউ চলে গেছে, যদি এরকম কেউ হয়, যে যেমন বয়সের হোক, যদি এরকম কেউ আমার পাশে আমাকে দাঁড়াইতে চায় বা আমাকে নিতে চায়, আমি যাব, এতে আমার কোনো আপত্তি নেই। তাপা, সেক্ষেত্রে এই হেল্পগুলো করতে চাইলে আপনাকে কিন্তু খুঁজে পেতে হবে। হ্যাঁ, আপনাকে আমার খুঁজে মোবাইল পাবে কি নাম্বার করে? আছে, আমার মোবাইল নাম্বার আছে, মোবাইলে যোগাযোগ করলে আমাকে পাবে। আর ঠিকানাতে গেলেও পাবে? আর ঠিকানাতে গেলেও আমাকে পাবে। 01792714258। আপা কি পড়ালেখা করেছেন? না, পড়ালেখা আমি করিনি। সুন্দর করে তো ফোন নাম্বারটি বললেন। পড়ালেখা করিনি। পারেন, নাম লিখতে পারেন? হ্যাঁ, পারি। আপা, আপনার জন্য শুভকামনা রইলো। আবার নাম্বারটা আরেকবার বলি। জি বলেন। 0179271
4258। আপা আপনার জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।